আজকেই আমি এই ম্যাচটার একটা প্রিভিউ টাইপের কনটেন্ট করছি। সেখানে আমি বলছিলাম যে, যদি আজকের ম্যাচটায় বাংলাদেশ হেরে যায়, তাহলে হয়তো আমাদের কোচ কাবরেরার এটাই শেষ ম্যাচ হবে। কিন্তু একটা ডিলেমায় আবার পড়ে গেলাম আমরা। ম্যাচ তো বাংলাদেশ ড্র করলো এবং অনেকে কাবরেরা আজকের কৌশলের এবং বাংলাদেশের খেলার খুব প্রশংসা করতেছেন। যে কাবরেরা কি তাহলে টিকে যাবে? আমি খুব দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে এটা থামবে বলছি যে এটাই কাবরেরার আমাদের শেষ ম্যাচ হওয়া উচিত। সেটা যদি এই একটা ম্যাচ থেকে আপনি জানতে চান, এই যে এই একটা ম্যাচে বাংলাদেশ কি করছে, তা দিয়েও আমি আসলে বলব যে এই ম্যাচের কারণে হলেও তাকে বের করে দেওয়া উচিত। একটা জিনিস যেটা ফেসবুকে আমি দেখলাম অনেকেই লিখতেছেন যে কাবরেরা এই ম্যাচটায় বেটার ফুটবল খেলেছে। ১ম কথা হচ্ছে ফার্স্ট হাফের ব্যাপারে যদি বলেন তাহলে আমি বলব যে আপনারা মনে হয় রেডিওতে খেলা শুনছেন। মানে আসলেই ফার্স্ট হাফে আমরা যা খেলছি, মানে যা খেলানো হইছে, ইট ওয়াজ নট এ কোচিং বা ইট ওয়াজ নট এ স্ট্র্যাটেজি। বা আপনি হংকংয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নামছেন, যে ম্যাচে আপনার জেতা ছাড়া কোনো উপায় নাই। সেই ম্যাচে আপনি নামছেন আবারও সেই কৌশলে। যেটা আমি এই গত মাস কয়েক তো কাবরেরার খেলা রেগুলার দেখতেছি। তার প্রতিটা ম্যাচে এই একই কৌশল। প্রতিপক্ষ কে, রেজাল্ট কি দরকার কিচ্ছু মাথায় নেই। ফার্স্ট হাফ আমরা ডিফেন্সিভ খেলবো, পারলে সেকেন্ড হাফে গোল করব। মানে প্রতি ম্যাচে তার টার্গেট থাকে কোনো ক্রমে ড্র নিয়ে বের হয়ে আসা। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না। আপনার মাথায় ড্র থাকলে হারবেন। এই ম্যাচেও সে তাই করছে এবং যথারীতি জামাল ভুঁইয়া, ফাহমিদুল এদেরকে বসায় টিম নামাইছে এবং একই সঙ্গে একটা জিনিস এটা একটু নোট রাখা দরকার। হামজা ছাড়া আমাদের বাইরের যে খেলোয়াড়রা তারা যেকোনো কারণে হোক ডিমোটিভেটেড ছিল। খুবই ডিমোটিভেটেড ছিল। একটা হইতে পারে যে আগের ম্যাচে তারা বেস্ট এফোর্ট দিয়েও যখন দেখছে যে একটা বাজে হার আসছে, তারা ডিমোটিভেটেড হয়ে গেছে। তারপরে সব মিলে ফার্স্ট হাফের কৌশল অমুক-তমুক মিলে ফার্স্ট হাফে আমরা খুব বাজে ফুটবল খেলছি। আমরা ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলছি এটারে আমরা গ্রাম এলাকায় বলতাম উর্দু খেলা। মানে উর্দু খেলা। যে উপরে বল দিয়ে লং বলে খেলা। আচ্ছা বলেন হংকংয়ের যে খেলোয়াড়দের যে সাইজ, দেখলে এইটা যে কোচ খেলতে বলে, যে কোচ এই জায়গায় যাইতে বলে যে লং বলে খেলো হংকংয়ের এগেইনস্টে। হংকং তো লং বলে খেলানোর ট্রাই করবে। আপনি এই ফাঁদে পা দিচ্ছেন কেন? ফলে ফার্স্ট হাফ কোনো ক্রমে আমাদের ছিল না। সেকেন্ড হাফ একটা বিভ্রান্তি। সেকেন্ড হাফ হচ্ছে একটা বিভ্রান্তি। আপনার মনে হইছে যে বাংলাদেশ খুব ভালো খেলছে সেকেন্ড হাফে। না, সেকেন্ড হাফে আমরা ১০ জনের বিপক্ষে খেলছি। ফলে একটা স্পেস ওপেন হইছে। ওই স্পেসটা আমরা প্রচুর ইউজ করছি, প্রচুর প্রেস করছি এবং সেখান থেকে একটা গোলও বের হয়ে আসছে। নাথিং মিনস দ্যাট আমরা সেকেন্ড হাফে আমাদের কোচ খুব ভালো কৌশলে খেলাইছে। প্রথমত আমাদের সেরা খেলোয়াড়দেরকে সে উদ্বুদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে এই ম্যাচেও। এই ম্যাচেও বলাটা ঠিক না। আমাদের সেরা খেলোয়াড়রা বাকি ম্যাচগুলোতে তো উদ্বুদ্ধই ছিল। সেটা ছিল তারা আসলে তাদের প্রাণের তাগিদে। কিন্তু যেকোনো কারণেই হোক তারা এই ম্যাচটায় ওই সপ্রাণ উপস্থিতি ছিল না। যেটার দায় আমি শতভাগ আমাদের কোচকে দিব। কারণ কোচকে যদি খেলোয়াড়রা দেখে যে একের পর এক ভুল ডিসিশন নিয়ে যাচ্ছে, ভুল স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে, আমার যে খেলোয়াড়কে দরকার সে খেলোয়াড়কে মাঠে পাচ্ছি না, খেলোয়াড়রা ডিমোটিভেটেড হবেই। ফলে এই ম্যাচে যেটুকু ভালো খেলা বা 1-1 হইছে, এই রেজাল্ট দেখে বা ওই যে বিভ্রান্তিকর সেকেন্ড হাফ দেখে আপনি যদি বলেন যে ক্যাবরেরা খুব ভালো কোচ হয়ে গেছে এক ম্যাচে, তাহলে আমি খুবই সরি টু সে যে আপনি ক্যাবরেরারে জাজ করতে পারেন নাই। আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ, প্রশংসা তো যে জায়গায় করণীয় সে জায়গায় করতে হবে। সেই জায়গাটায় আমি বলব সাদ ছেলেটার প্রতি আ আমার মনে হয় সাদকে নিয়ে আসলে একটা কনটেন্ট করা উচিত। যদিও সেটা করা হবে না। আ কারণ সাদের ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এটা একটা সাইকোলজিক্যাল কেস স্টাডি হইতে পারে। সাদ তো ছিল শুরুতে আক্রমণভাগে খেলতো। তারপর পিছাইতে ক্যাবরেরা তারে বানাইলো হচ্ছে লেফট ব্যাকই তো। লেফট ব্যাকে সে ব্লান্ডার করে, তার কারণে একের পর এক ম্যাচ হারি আমরা। সে এখন ন্যাশনাল ট্রলের সাবজেক্ট। সেখান থেকে ওই ছেলেটা মানে এই যে নিজেকে সারভাইভ করে রাখা এবং সে বুঝতেছে মাঠে আমি থাকা মানেই লোকজন আমারে গাইলাচ্ছে। এই বোধটা তার আছে। সে তো একটা ন্যাশনাল টিমের খেলোয়াড়। ফেসবুক দেখে, ফেসবুকে নিজের ছবি-টবিও দেয়। যতই উপরে হাসি-খুশি ভাব থাক, ও তো বোঝে যে আমি মাঠে থাকা মানেই গালি খাচ্ছি। হাজার লোক টিভির সামনে বসে আমারে গাইলাচ্ছে। এর ভিতরে দাঁড়ায় এই ছেলেটা আজকে কিন্তু নিজের ডিউটিটা করছে।
ডিফেন্সিভ ডিউটি বলেন, অফেন্সিভ ডিউটি বলেন, করছে। মানে এই জায়গাটা আমি একটু আ আমি বলতেছি না এরপরে সাদরে পরের ম্যাচে খেলার। আগেও যেটা বলছি সাদরে কোনোভাবেই এখনই কন্টিনিউ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই ছেলেটার এই মনের জায়গাটারে আমি একটু শ্রদ্ধা জানাইতে চাই। যে ও যে শক্ত থাকতে পারতেছে এইটা স্পোর্টসম্যানের বৈশিষ্ট্য হওয়া উচিত। যে সব সমালোচনা, সব ব্যর্থতা সত্ত্বেও নিজেকে শক্ত রাখা। সবকিছু থেকে দূরে রাখা। এই জায়গাটায় আমি বলি যে সাদ ছেলেটা আমার একটু দৃষ্টি আকর্ষণ করলো আজকে। সে যে খেলাটা খেলছে সেটার অত প্রশংসা করতেছি না। কিন্তু সে যে শক্তটা থাকছে আজকে যে নতুন করে সে কোনো ব্লান্ডার করে নাই, এইটা সুন্দর ব্যাপার। কিন্তু তার মানে এই না যে ক্যাবরেরা পাস করে গেছে। ক্যাবরেরা ৩৩ পাচ্ছে না। এ ব্যাপারে আমি কনফার্ম। এখন আমি ফেডারেশনের কাছে দেখতে চাইবো যে আমাদের এশিয়া কাপ অভিযান তো কার্যত শেষ। অনেকে ভুল ইনফরমেশন, ভুল সমীকরণ ফেসবুকে শেয়ার করতেছেন। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমাদের এশিয়ান কাপ অভিযান শেষ। কারণ এখন আমাদের সর্বোচ্চ ৮ পয়েন্ট পাওয়া সম্ভব। আগের দিনে যেটা বলছি, অলরেডি হংকংয়ের ৮ পয়েন্ট হয়ে গেছে। গোল ডিফারেন্সের হিসাব কিন্তু এখন আর হয় না শুরুতে। আগে যে কয়টা দলের পয়েন্ট সমান হবে তাদের ভিতরে হেড টু হেড দেখা হবে। ও জায়গাটায় আমরা হংকংয়ের কাছে অলরেডি পিছায় আছি। আমরা হেড টু হেড এর কম্পিটিশনে থাকতেছি না। পরে হংকংয়ের সঙ্গে অন্য কেউ যদি ৮ পয়েন্ট করে হেড টু হেডে বিট করে চলে যায় সেটা আলাদা ব্যাপার। সেটা তাদের হিসাব থাকতে পারে। আমরা আর হিসাবে নাই। আমরা যেহেতু হংকংয়ের বিপক্ষে ঘরের মাটিতে হারছি এবং ওদের মাটিতে ড্র করছি, আমরা আর হিসাবে নাই। ফলে আমাদের এই গোল ডিফারেন্সের স্বপ্ন দেখা, এশিয়ান কাপের স্বপ্ন দেখা, এগুলো কোচ ক্যাবরেরাকে টিকায় রাখা ছাড়া এসব সমীকরণের আর কোনো অর্থ নাই। ফলে এখন আসলে আমাদেরকে নতুন করে স্টার্ট করতে হবে। আমাদের এই যে প্রজন্মটা বাইরে থেকে কষ্ট করে আসছে, আমাদের এখানে তরুণরাও তো ভালো খেলতেছে। রাকিব সুন্দর খেলতেছে, মোরসালিন তার পিক টাইমের মতো সুন্দর না খেললেও মাঝে ঝলক দেখাচ্ছে। আমাদের আরও অনেক ছেলেপেলে আছে। বিশেষ করে ডিফেন্স লাইনে তপু, বর্মন বা ওই যে শাকিল তপু প্রত্যেকেই সুন্দর খেলে। তারিক সুন্দর খেলে। ওর কথা প্রায়ই ভুলে যাই তারিকের কথা। তারিক দিনের পর দিন তার ডিউটিটা কত সুন্দর করে যাচ্ছে। এদের প্রত্যেককে নিয়ে আমাদের সামনে আগানোর অনেক সুযোগ আছে। সেই সঙ্গে আমাদের কিছু ছেলেপেলে আসবে, জায়ান হাকিম বা আরও যারা আছে কিউবা মিশেল তাদেরকে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই একটা রিস্টার্ট হোক। নেক্সট রাউন্ডে, নেক্সট ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা যখন এশিয়ান গেমসের বাছাই পর্বের ম্যাচ খেলবো, ওটাকে আর এশিয়ান গেমসের বাছাই পর্বের ম্যাচ হিসেবে আমি খেলতে বলব না। আমি বিএফএফকে অনুরোধ করব যে এই পর্বটা এখানে শেষ করে দেন। এই কোচকে ওয়ালাইকুম আসসালাম বলে দেন, আমাদের আর দরকার নেই। এখন নতুন করে ভাবা শুরু করেন। নতুন করে টিম ফরমেশন করেন, টিমটাকে নতুন করে সাজান। মানে এরাই সেন্টারে থাকবে। থাকার পরে কি হবে সেইটা পরের সিজনের জন্য প্রস্তুতি আমাদের এখনই শুরু হয়ে যাক। তাহলে যেটা হবে যে পরের বছর আমরা যখন এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব, বাছাই পর্ব খেলা শুরু করব, তখন আর এই ফাম্বলগুলো হবে না। তখন এই টিমটার বেস্ট ইউজ আমরা করতে পারবো। কারণ আমরা তো এই সিজনের অর্ধেকটা আসলে প্রস্তুতিমূলক সময় হিসেবে কাটাইতে পারতেছি। এটা বরং একটা শাপে বর হয়ে আসলো। কে জানে পৃথিবীর ইতিহাসে সব বাজে ঘটনা, পরাজয় এগুলোই মানুষকে নতুন করে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেয়। আমি সেই সুযোগ হিসাবে দেখতে চাই এই সিজনের বাকি এই সময়টা। সেই সময়টা কাজে লাগান। বিএফএফ দয়া করে কাবরেরারে বিদায় করে দেন। বিদায় করে দিয়ে নতুন কোচ খোঁজেন। কিছুদিন প্রয়োজনে ইন্টারিম কোচ দিয়ে চালান। আমরা নতুন করে শুরু করতে চাই। সেই নতুন শুরু করার পথে যারা আমাদের সঙ্গে থাকবে ফুটবলার, সেটা বাংলাদেশে জন্ম নেওয়া ফুটবলার, বাইরে জন্ম নেওয়া ফুটবলার, যে যাই হোক, সবচেয়ে ছোট ছেলেটা, সবচেয়ে অভিজ্ঞ ছেলেটা, প্রত্যেককে নিয়ে আমরা সুন্দর একটা সময়ের দিকে হাঁটতে চাই এখান থেকে। ফলে এটা আমাদের পরাজয়ও না, হারও না, ব্যর্থতাও না, কিছুই না। নতুন একটা শুরু মাত্র। এই নতুন শুরুর জন্য সবাইকে শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন।